কেস ডায়েরি গতকাল আপনারা একটা অংশ দেখেছিলেন, আজ আরও আকর্ষণীয় দ্বিতীয় অংশ। এই একটা ঘটনা বলেছেন পাটোয়ারি বাগানে, এরকম আর কখনো হয়েছে মৃত্যুর মুখোমুখি পড়েছেন? সেটাই আসতে গেলে তো তোমাকে আরও একটা বড় ওয়েল চর্চিত জিনিস, এটা আমার জীবনে একটা মাইলস্টোন ছিল। তখন 1997-এ তুমি লক্ষ্য করবে, তখন ব্যাংক ডাকাতি হয়েছিল কলকাতায়। সিরিজ অফ ডেকোটি একটা গ্রুপ করেছিল, আকুঞ্জিদের গ্রুপ। তো সেই গ্রুপটা ধরতে আমাদের খুব হিমশিম খেতে হয়েছিল। ঠিক, প্রথম ফেডারেল ব্যাংকে ডাকাতি হলো। আচ্ছা, ফেডারেল ব্যাংকের পর হলো তোমার মোমিনপুর এসবিআই, ইন্ডিয়ান গ্যাস গ্রে স্ট্রিট, আমা স্ট্রিট 26 লাখ টাকা সিএসসির ক্যাশ ব্যান, আমগার্ড থাকা সত্ত্বেও। আবার সাউথে একটা ব্যাংক এসবিআই হলো, কাউকে ওরা মারলো না, কাউকে মারছে না, প্রত্যেকটাতে অ্যাটাক করছে, নাই করে 3 লাখ 4 লাখ 5 লাখ করে যা পারছে নিয়ে চলে যাচ্ছে। ফেডারেল ব্যাংক দিয়ে শুরু, একদম প্ল্যান্ড। তো এইটা আমাদের সেই সময়ে কিন্তু খুব মারাত্মক ভালো। কি কি ইনফরমেশন পাচ্ছিলেন যে কতজন বা কিভাবে তারা? 5 থেকে 6 জনের ছেলের টিম। আচ্ছা, সবাই আসছে ইয়াং, 25 থেকে 30-এর মধ্যে বয়স, ঢুকছে, সবাইকে হল্ট করছে, বিভিন্ন জায়গায় লোকেশনে চলে যাচ্ছে, হল্ট করছে, কাউন্টার খোলাচ্ছে, এই কি করে করা যায় সেটা বোঝা যাচ্ছে। তো এরকম করতে করতে যখন অনেকগুলো ওরা করলো, তখন গড়িয়ার বেঙ্গল পুলিশ আন্ডারে সিএসসির অফিসে একটা ডাকাতি করে দারোয়ানকে মেরে দিল। কোন জায়গায় এটা? এই তো গড়িয়াতে। হই হই রই পড়ে গেল চতুর্দিকে। এবং তার আগে একটি লোক ধরা পড়েছিল ভাঙড়ে, নাম বলছি না, রিহ্যাবিলিটেশন পারপাস। সে ধরা পড়ে গিয়ে বোম বিশারদ ছিলেন তিনি। বোম মানতে গিয়ে বোমটা কোনোভাবে ব্লাস্ট হয়ে গিয়ে ইনজুরি হয়ে যায় প্রচুর। তো তারও অপারেশনে যাওয়ার কথা ছিল। তো তিনি ভাঙড় থানার অন্য তার আত্মীয়ের বাড়ি লুকিয়েছিলেন। তো এইখানে যাওয়ার জন্য ওনাকে ডাকতে গেছিল কেউ। আচ্ছা, মানে আরো টিম মেম্বার গড়িয়ার অপারেশনটায় যাওয়ার জন্য। তো ওইখানে দেখে গ্রামবাসীরা ধাওয়া দেয়, মানে তারা বুঝতে পারে যে হ্যাঁ বাইরের ছেলে বাইক দেখেনি। এবং তখন ভাঙড় তাদের পিক আপ করে, কিন্তু ভাঙড় থানা ওকে পিক আপ করে নেওয়ার পরেও আমাদের কাছে বলেনি। কিন্তু যখন গড়িয়ার ইনসিডেন্টটা ঘটে গেল, তখন কিন্তু ওরা বললো যে কিছু নাম আমরা পেয়েছি, কিছু বকেছে। ও তো কিছু বকেছে। তো আমাদের টিম, আমার ওসি, তারা ওখানে রওনা দিয়ে পুরো ডিটেলস সব নিয়ে এলো। আমি বাড়িতে শুয়ে আছি, আমার তখন দ্বিতীয় ছেলে ও বুকে শুয়ে আছে, রাত জাগা তো, ক্লান্ত ছিল। তো অসিত সিল সাহেব বললেন, ওসি চিতপুর, তখনকার তো মোবাইল নেই, বললেন তাড়াতাড়ি যাও লালবাজার, তো ডিসি সাহেব ডাকছেন ইমিডিয়েট। তো আমি তাড়াতাড়ি তৈরি হয়ে, আমি আর্মস ক্যারি করতাম সঙ্গে, আমি গেলাম, গিয়ে দেখি থম করছে পুরো সেকশন। এত বড় ঘটনা ঘটছে তখন আমিও জানি না, কেন তখন পেজার এসবের যুগ, তো পেজারটা ছিল, এসব ছিল না, মোবাইল ছিল। তো সাহেব বললেন, এই ব্যাপার আছে, কিছু নাম পাওয়া গেছে, এই নে নাম, আজ রাতের মধ্যে অর্ডার আছে, ধরতে হবে। তুই এন্টালি খেটেছিস, তোর এন্টালির টিমটা আছে। বলি, স্যার আমি তো অনেক দূর এগিয়ে গেছি, আমি সব কটাকে চিনি জানি, কারণ আমি ধরবো, আমি স্ন্যাচিং থেকে প্রিপেয়ার করেছি। হ্যাঁ, তার আগে বলে দিই, তার আগে হঠাৎ করে একদিন সকালে আমাকে আরো অফিস বললো, তোমাকে সাহেব ডেকেছে 9:30 10টায়, ডিসিডিডি। আমি 9:30 10টায় গিয়ে দাঁড়িয়ে আছি, নজরুল ইসলাম, হ্যাঁ, দিয়ে বলে, ইউ আর হেয়ার বাই পোস্টেড টু অ্যান্টি ডেকোটি স্কোয়াড। আমাকে ডেকোটি স্কোয়াডে পাঠিয়ে দেওয়া হলো জোর করে। আমি বললাম, আমি এখান থেকেই করে দেবো। মানে ওই ডাকাতরা যেরকম স্ন্যাচিং থেকে ডাকাত হয়েছে, আমারও স্ন্যাচিং থেকে ডাকাতি প্রমোশন হয়ে গেল। এইবার সেই দিন রাত্রে ধরতে হবে। তো আমি এন্টালিতে রেড করতে ঢুকলাম, প্রথমেই ওদের একটা টাউটকে ধরলাম। এটা কখন? সেই দিনই রাত্রে। হ্যাঁ, এবার করে আমি গিয়ে প্রথমে ওখান থেকে 2-3জনকে পেয়ে গেলাম। তো ওরা বললো, যার মরে গেছে। বলি, হ্যাঁ, তোরা মেরে দিয়েছিস, তো বুঝে রাখ পরিণতিটা কি আছে। বলে, স্যার আমাদেরকে ছাড়ুন, আমরা নয়, এই ওয়াজেদ আর এই আকুঞ্জি আর মনোজি করেছে। তো বলতে বলতে বললো, আপনি স্যার, একটা পাঞ্জাবি ছেলে আছে, ও গাড়ি চালায়, এরা জম্মু কাশ্মীরে ব্যাংক ওড়ানোর প্ল্যান করেছে, পাঞ্জাবি ড্রাইভার আছে, ওকে ধরুন, পেয়ে যাবেন।
তো আমরা গোয়া বাগানে এক পাঞ্জাবিকে ধরে ফেললাম, মানে ওদের দেওয়া, আমারই টিম গেল, ওদের দেওয়া হ্যাঁ ইনফরমেশন। ইনফরমেশন। পাঞ্জাবি বললো স্যার আমাকে মেরে কি হবে, ওর বাড়িতে তো নেচে এলো একটু আগে। ওরা তখন বার, প্রত্যেকটা কলকাতার হোটেল বারে মানে রেগুলার যাত্রী, যেগুলো তোড়ভাঙ করা পার্টি, মানে ডান্স করা, বার করা, এনজয় করা বিভিন্ন ভাবে করতো। আমরা অফুরন্ত টাকা যা হয় ধরতে পারছিলাম ডাকাতির না। টাকা। এবার আমি ওখান থেকে ওই মহিলাকে তুলি। কোন মহিলা? এই যে মহিলা সদ্য সেই রাত্রেই ওদের এনজয় করে এসেছে। আচ্ছা, মানে এটা পেলেন ওই পাঞ্জাবির কাছ থেকে খবর পেলেন? পাঞ্জাবি বলে ওকে ধরুন পেয়ে যাবেন। ফরচুনেটলি ও গোয়া বাগানে, ওর বাড়ি রেড করে তোলা হলো। অপূর্ব সুন্দরী, একদম কম বয়সী। সে বললো স্যার আমি দেহ বেছে খাই, আমাকে মারবেন না, ধরবেন না, আমার শরীর নষ্ট করবেন না। তো আমি বললাম ঠিক ওইটাই করব যদি তুই আমাদের না সহযোগিতা না করিস। আদর আপ্যায়ন বুঝিয়ে টুজিয়ে ওনাকে রাজি করে আমি টিপ টাপে গেলাম। বলে স্যার আমি স্কেচ করে দিচ্ছি, আপনি চলে যাবেন, আপনারা তো ঠিকই দেওয়ালে চড়তে পারেন, এটা পারবেন না। বাবা, স্মার্ট গাই। বউকে দিল, বড় বউর কাছে খবর করলো, বড় বউ বললো এক্ষুনি বেরো তাড়াতাড়ি, আর তখন ভোর হয়ে আসছে। তো আমি বিকে সাহা, ওসি ডাকাতি, এসিডিডিআই কানাই দত্ত, তপন আমাদের সাব ইন্সপেক্টর, অরুণ দে, ঠিক ভেরি গুড অফিসার, আরো দুজন সিপাহী ছিল, গৌতম আর তুষার। হ্যাঁ বেশ, কেন এই জন্য বলছি, দে অল হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড বাই দি গভর্নমেন্ট। দিয়ে আমরা খুঁজতে খুঁজতে গেলাম, গাড়িতে উঠিয়ে নিয়ে গিয়ে দুটো ভোরবেলা বেরোচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি তুমি বলো না ঈশ্বর আছে কি নাই, আমি বলি আছে। কেন গাড়ি বার করতে গিয়ে আমরা দেখলাম বড় বলছে তাড়াতাড়ি চল, ভোর হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কিছু করতেই হবে আজকে। ওই মহিলা জানিয়ে দিয়েছেন অ্যাড্রেসটা? আমি হ্যাঁ এন্টালি থেকে অলরেডি আমি পিক আপ করে ফেলেছি বেশ 2-3 থেকে, কারণ আমার এন্টালির কানেকশনটা মারাত্মক ছিল। দিয়ে উনি করলেন কি, বড় গাড়ি নামছে, কিন্তু আমার তো আর্মস নেই। লালবাজার থেকে বেরোবেন? হ্যাঁ আর্মস নেই। আপনি যে বললেন সবসময় আর্মস ক্যারি করতাম তারপরে। আচ্ছা, মানে এইসব আমি আক্রান্ত হওয়ার পর। আচ্ছা। তো আমি আমার এক কলিগকে নিচ থেকে দাঁড়িয়ে বললাম, ভাই তোর আর্মসটা দে না রে, আমি যাচ্ছি ঘুরে আসি অ্যাকশন করে। বললো না দাদা আমি বেরোবো, আমার বাড়ার সাথে একটা টিপ আছে, বেরোবো, আমি সকালবেলা বেরোবো। তখন 4-5টা টিম চতুর্দিকে বেরিয়ে গেছে। এআরএস এ আর্মস নেই, এআরএস এ একটা আর্মারি আমাদের মেনটেন করা হয়, করা হতো তখন। অল ডিডি অফিসার্স ওখান থেকে আমকারি করতো, কিন্তু সেদিন আর আর্মস নেই। বড় বললে চল না, সবার কাছে আছে, হয়ে যাবে কাজ। বিকে সাহা বললেন কি আর্মস দিতেন? আমাদের রিভলভার না 0.38 রিভলভার। আচ্ছা, 9mm তখন চল আসেনি, আর 0.38 রিভলভার বেস্ট ছিল তো। বিকে সাহা বললে চল যা আছে তো তাড়াতাড়ি চল। বলে আমরা কানাই দত্ত, বিকে সাহা, আমি, তপন আর আমাদের 2-3 জন অফিসার, এই 2-3 জন কনস্টেবল নিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেলাম। মহিলার নির্দেশিত পথে যেতে যেতে উল্টোডাঙ্গার মোড়ে বলে এবার পাকা করে বল কোন দিকে যাব। মহিলাকে সঙ্গে নিয়েছে? হ্যাঁ, হর্তকি বাগানের হর্তকির সুবাস পাওয়া যাচ্ছে ব্রিজের উপর দাঁড়িয়ে, আর একটু সেবা যত্ন ভদ্রমহিলাকে তো করতেই হলো, আদর আপ্যায়ন। কি সুন্দর মিষ্টি করে বলে না, সুন্দর দেখতে, তাকে মিষ্টি করে সম্মান দিই আমি। এবার দিয়ে তোমার, আর তার তো খেয়াল সৌন্দর্য যাতে নষ্ট না হয়, ফলে সে বলছে, ও পরিষ্কার বলছে, কোনো কথা না। আমার সঙ্গে তো 7 দিনের কন্ট্রাক্ট ছিল, বুঝলি। বলি টাকা দেখেছিস? বলে কন্ট্রাক্ট দেখেছি হয়েছে, টাকা দেখবো না? বলে কোথায় আছে টাকা? বলে আলমারি খুলছে, দেখাচ্ছে তো ভর্তি টাকা। আচ্ছা, ওই দেখেই তো 7 দিনের কন্ট্রাক্ট করে ফেললাম। পরে যদি মত বদলে দেয়, আমাদের লাইনে তো মত বদলায়। এত সব কথা টথা কিন্তু সব হলো। পুরো ম্যাটারটা তখন আমার উপর চলে এলো। বড় বললো তোকে লিড করতে হবে, ডিসি চাইছেন। আচ্ছা, গেলাম, দূর থেকে দুটো গাড়ি দাঁড়ালো, পায়দলে ঘরটা দেখিয়ে ওদের বলে যা তো। নিয়ম কি কিভাবে করতে হয়? বেশ, আমরা 100 ফুট দূরে, 100 মিটার দূরে, 100 মিটার বা 200 মিটার দূরে গাড়িটা ছেড়ে দেন, আওয়াজ না পায়। শীতের রাত, কটা বাজে? নাক দিয়ে জল, ভোর 4টে হবে। আচ্ছা, নাক দিয়ে জল পড়ছে, আমার ফুল ব্যাগি সোয়েটার, মাংকি ক্যাপ, বড় বউদেরও তাই। টপ টপ করে জল পড়ছে, কিছু সামনে দেখা যায় না। আমরা হেঁটে 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 কোন জায়গায় পৌঁছলেন এই জায়গাটা? কালিন্দী, লেক টাউন, জয়পুর। আচ্ছা,
ওখানে পৌঁছে গেল বাড়িটা। তো মেয়েটি একটি কাজের কথা বলেছিল, স্যার ওর আসল নাম কিন্তু ধরলে আপনি পাবেন না, ওখানে বাপি মণ্ডল নামে থাকে। আচ্ছা, আর অ্যাকচুয়াল নাম হচ্ছে আকুঞ্জি। আকুঞ্জি। এবার গিয়ে দরজা খোলালাম নক করে। ওই দরজা কলিং বেল টিপলেন, ডাকাতদের দরজা। হ্যাঁ, দিয়ে একটা বেনামা কথা বললাম, কিন্তু দেখলাম ভেতরে দুধদাড় শুরু হয়ে গেল। আচ্ছা, ছুটোছুটি যেমন ইনকাম ট্যাক্স রেড করলে সব কাগজ লুকানোর ব্যাপার হয়, সেরকম ইনস্পাইট অফ আওয়াজ শুনতে পাচ্ছেন, হ্যাঁ, দরজা খোলা নেই, স্টিল আলমারি খোলা লাগানোর আওয়াজ হচ্ছে। দিয়ে উনি হঠাৎ করে, আমি দাঁড়িয়ে আছি, ঘাম টপ টপ করে পড়ছে, ব্যাগি একটা সোয়েটার ছিল, মানে আগে ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছিলেন, জল পড়ছিল, এখন ঘাম বেরোচ্ছে, এরকম উত্তেজনা, এত উত্তেজনা। উইদাউট আর্মস, সঙ্গে পেছনে তপন, তার পেছনে শাহাদা, তার পেছনে এসিডিডিআই সিঁড়িতে দাঁড়িয়ে আছে, বাকি জানলা টাল্লা ঘেরা। এইবারে আচমকা দরজাটা খুলে গেল। মানে আওয়াজ পেলেন সঙ্গে সঙ্গে খোলা? হ্যাঁ, এক পাল্লার দরজা এটাও। খুলেই এবার সঙ্গে সঙ্গে 9mm এখানে আমার হল্ট করা হলো। চলো মুখের ছেলে, সব কটাকে মারবো। এ তো প্রকাশিত হয়েছিল, এটা আমার বলার অপেক্ষা রাখে না, এটা প্রকাশিত হয়েছিল আনুভব পত্রিকাতেই। আপনি ওটা বলুন, প্রকাশিত কি হয়েছিল, দরকার নেই। কি দিয়ে আমাকে ঠিলে বেরোতে চলে যাচ্ছে, টিপে দিলে মরে যাব। আপনার গলায় ঠেকানো, সরু প্যাসেজ তো, আপনি নড়তে পারছেন না, কিন্তু ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডে ঈশ্বর বোধহয় আমাকে বুঝিয়ে দিয়েছিল। তখন আমি বুঝলাম যে খালি হাতটা আমার কি জরুরি ছিল। আমিও আর্মস দেখাতে পারতাম, ওরাও আর্মস দেখাতে পারত, দুপক্ষে বিনিময়ও হতে পারত। আমি মারা গেলে যতটা ক্ষতি হতো, ও মারা গেলে যেত না। আমি বুঝে নিলাম কি করতে হবে। আমার সন্তানের মুখ চোখে ভাসছে। ফ্র্যাকশন অফ সেকেন্ড ওই কলেজের মার্শাল আর্টটা আমার মাথায় এসে গেল। এক মুহূর্তে ওর হাতটা আমি কমপ্লিটলি আইকিডোতে ব্লক করে দিলাম। মার্শাল আর্ট ট্রেনিং এ আইকিডো বলে একটা কথা আছে, কিভাবে তোমাকে ইমিডিয়েট প্রতিরক্ষা করতে হবে। ওর হাতটা জাস্ট একটা বডি টুইস্ট। আচ্ছা, ও তো ধরেছে এইদিকে যদি তুমি টার্গেট করে মারো, আর তোমার বডিটা যদি এভাবে এরকম হয়, কি হবে? এটা তো ক্রস করে বেরিয়ে যাবে, হাতটা বেরিয়ে গেল। তাই মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড হাতটা গ্রিপ করলে, আমি হাত আমি ছাড়বো না, ও হাতই মারবে। ও চাইছে এবার বুল করতে, আমি চাইছি রিভলভার কাটতে। তার ফলে হাতাহাতি যা হওয়ার শুরু হয়ে গেল। হাতাহাতি লড়াই বলতে যা ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে আমি ঠেলে আর উল্টো হলো আর কি, বেরোতে দিলাম না। দিয়ে ওখানে ওকে পেড়ে ফেললাম, কাছড়ে ফেললাম। আমারও তো তাকত কম ছিল না তখন, এখন নয়, বৃদ্ধ আমি। তো ওকে আমি আছড়ে দিলাম। আমার টার্গেট হলো রিভলভারটা কাড়ানো, ওর টার্গেট হলো সঙ্গে আপনাদের যারা ছিল পেছনে, তারা ঢুকতে পারছে না দেওয়ালের দিকে, এক পাল্লার দরজা, দেওয়ালের দিকে এম ঝেড়ে দিচ্ছে। একবার আমাদের সাদা ঢুকলেন, ঢুকে কোথায় মারবেন বুঝতে পারছেন না, পড়ে আছি, যদি পটকাপটকি হচ্ছে তো আমারও তো লেগে যেতে পারে। স্যারও ঘাবড়ে গেলেন। ঢুকে গিয়ে চেপে তো ধরতে পার, পজিশন নেই, হাতে নাচছে না, আমার তো অন্ধকারের গুলি লেগে কোথায় লেগে যেতে পারে। ফায়ারিং হচ্ছে তখন, লাইট না, ফায়ারিং ও দেওয়ালের দিকে করছে। কটা ফায়ার হয়েছিল তখন, এক দুটো হয়েছিল। আচ্ছা, কিন্তু করতে পারছে না তো, আমি তো ধরি। হ্যাঁ, মানে ও যেমন আমার দিকে ঠেকিয়ে ধরো সোয়েটারের উপর দিয়ে বুল করার চেষ্টা করছে, মানে হাত চেপে, কিন্তু ব্যাগি সোয়েটার বলে হড়কে যাচ্ছে। আর এখানে থাকতো আমার সোর্স মেনটেন করার একটা পকেট ডায়েরি। আচ্ছা, ঠিক এই জায়গাটা উঁচু হয়ে আছে, উঁচু হয়ে থাকবো। তার ফলে ও ঠিক বুল আনতে পারছে না। আচ্ছা, এইরকম করতে করতে একটা পর্যায়ে এসে ও করলো কি, আমি যখন নিচে ফেলে ওকে ওর হাতটাকে
মাটিতে আছড়ে আছড়ে ছাড়াবার চেষ্টা করছি, তখন কোনোভাবে হাতটা একটা স্লিপ করে যেতে ও আমাকে গ্র্যাব করলো, পিছন দিকে ধরে ফেললো, আমি ওপরে ও নিচে, হ্যাঁ, গ্র্যাব করে পিঠ দিয়ে মারলো, গুলি চালালো। হ্যাঁ, পিঠের দিক দিয়ে লাংসের দিক দিয়ে গুলিটা বেরিয়ে গেল পাশে ভেতরে ঢুকে। তখন আমি বুঝতে পারছি না যে আমার লাংসটা আছে কি নেই। মানে গুলিটা কোন জায়গায় লাগলো আপনার? পিঠের দিক দিয়ে থেকে, হ্যাঁ, ক্রস করে আমার আমপিটের তলা দিয়ে বেরোলো। বোঝাতে পারলাম? এইভাবেই যদি তোমাকে আমি গ্র্যাব করি, তুমি তো পিঠ দিয়েও আমাকে মারতে পারো। হ্যাঁ, পিঠ দিয়ে ঢুকে ও ফায়ারটা করলো, হাতে রক্তে ব্লিডিং এ ভেসে গেল। আমি তখন ভাবছি যে বোধহয় লাংসে লাগলো না বডিতে উপর দিয়ে সুপার। বুঝতে পারলেন যে গুলিটা লেগেছে? দেখা যাচ্ছে ব্লিডিং তো। দিয়ে আমি এর মধ্যে বরিয়া হয়ে রিভলভারটা কাটলাম, ততক্ষণে আমার ফোর্সটা ঢুকে গেছে। আচ্ছা, ওই সুযোগটা মানে দেওয়ার দরজা থেকে একটু আমি বললাম আমাকে লেগেছে, আর ওয়েট করার দরকার নেই, ফায়ার করুন। হ্যাঁ, তো ফায়ার দু চারটে হয়ে গেল, বড়বুরা করলেন। আপনিও করলেন? আমি করতে তো আমার তো কিছু নেই। আকুঞ্জের কি হলো? গুলি লাগলো, কাহিল হয়ে গেল। এবার আমি দেখলাম আর্মসটা কেড়ে নিলাম, ওই গুলি লাগা অবস্থায়। আর্মস কেড়ে নিয়ে উঠে বললাম, তখন এসিডিআই সাহেব তো বয়স্ক লোক, তখন রিটায়ারমেন্টের মুখে বললো, এ কি দৃশ্য আমি দেখবো, আমার তো আমার হাত পা কাঁপছে, একদম নার্ভাস লাগছে আমাকে। আমি বলি যা লাগছে আপনি নিয়ে আমাকে হসপিটালে চলুন, বাকি ফোর্স ঢুকছে, ওরা বুঝে নেবে। দিয়ে বেরিয়েছি, দেখি প্রচুর লোক দাঁড়িয়ে গেছে ঢিলমিল নিয়ে, ভাবছে আমরাই ডাকাত। তো পকেট থেকে আমি আই কার্ড ঝাড়লাম ওই অবস্থাতেও। হ্যাঁ, বা হাতে আমি এসিডিআইয়ের কাঁধে ভর দিয়ে ঝাড়তে ঝাড়তে যাচ্ছি। আর তখন আমার ড্রাইভার দূর থেকে দেখতে পেয়েছে যে আমরা বেরোচ্ছি লেংড়ে লেংড়ে। গাড়িটা দূরে আছে, গাড়িটা ও গাঁ করে, পবন ড্রাইভার ছিল, ও সাঁ করে এনে লাগিয়েছে। আর গাড়িতে লেখা আছে লালবাজার ডিডি। সেটা দেখে পাবলিক আশ্বস্ত হলো, তাহলে ভেতরে যান, পুলিশকে হেল্প করুন। আমাকে তুলে নিয়ে গেলে আরজিকর থেকে এসএস ক্যাম্প হলো। কতদিন ছিলেন? মাসখানেক ছিলাম, মানে হসপিটালে না, হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে বাড়িতে ছিলাম। বুলেট হেডটা কি পার হয়ে গেছিল? আচ্ছা, একটা চ্যানেল করে ভেতরে শরীরের হার্টের দিকে, লাংসের দিকে ঢোকেনি, ভেতরে চ্যানেল করে ফড়ফড় করে বেরিয়েছে। আচ্ছা, মানে পিছন দিক দিয়ে ঢুকে এই সাইড দিয়ে বেরিয়ে গিয়েছে? না, ওই সাইড দিয়ে ঢুকে আমপিটের তল দিকে বেরিয়ে। আচ্ছা, নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট সায়েন্সের শক্তি। স্মার্ট সায়েন্সের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়। আচ্ছা, কলকাতা পুলিশের আপনি সেই লোক যিনি কলকাতা পুলিশের চাকরি করার পরে দীর্ঘদিন কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট, কলকাতা পুলিশে চাকরি করেছেন, তারপর বেঙ্গল পুলিশে চাকরি করতে হয়েছে আপনাকে। গভর্নমেন্ট অর্ডার, দেখো এ তো গভর্নমেন্ট অর্ডার, তো অন্যায্য বা অমান্য করার কোনো কারো ব্যাপার নেই। গভর্নমেন্ট যেটা ভালো করেছেন আমি সেই অর্ডার ফলো করি। ইলেকশনের পরেই হয়েছিল? হ্যাঁ, সময়টা হয়তো ইলেকশনের পরে হয়েছিল, কিন্তু কতজন পুলিশ অফিসার একসঙ্গে বদলি হয়েছিল? হয়েছিল, বেশ কিছু হয়েছিল। 2-3 জন ডিসি ছিলেন, এসি র্যাঙ্কের লোক ছিলেন। এটা পার্ট অফ জব, এসব নিয়ে কোনো ওরিড হওয়ার কিছু নেই। না, সেটা তো ওরিড হওয়ার কিছু নেই, কিন্তু তাদেরকে নাকি পোস্টিং করা হয়েছিল তাদের ভুল কাজের জন্য, বা তাদের এসব বাজে কথা। খুব খুব কড়া হাতে সমস্ত কিছু কন্ট্রোল। গভর্নমেন্ট পলিসি ম্যাটার, এতে আমার গভর্নমেন্টের পলিসি সেই সময় আসলে 2016 ইলেকশনে নাকি কলকাতা শহরে বিভিন্ন জায়গায় কিছু পুলিশ অফিসার আছে এমন কাজ করেছিলেন, তাতে সমস্যা হয়েছিল, সেই কারণে ট্রান্সফার হয়েছিল। না, এসব নানা রকম গল্পের গরু গাছে ওঠে, এরকম কোনো ব্যাপার হয়নি, বা মনে হয় না আমার কেউ এত বোকা আছে। এত বছর চাকরি করেছেন, পুলিশ ডিপার্টমেন্টের সব থেকে মাইনাস পয়েন্ট কি? ঘুষ? না, ঘুষ তো আপেক্ষিকতা। তুমি বলো ঘুষ দিয়েছো, আর আমি বলি ঘুষ নিইনি, এটা আপেক্ষিকতা। কে কটা লোক আছে যে টাকার ব্যাগ নিয়ে যায়? কটা লোককে থানায় ঢুকতে দেখেছো টাকার ব্যাগ নিয়ে? এগুলো বাজে কথা। এগুলো তুমি সর্বস্তরে, সর্বদপ্তরে, সর্ব জায়গাতেই পাবে, এবং তার মধ্যে যিনি দেন তিনি বোধহয় বেশি বেনিফিটেড হন। এই রাস্তায় ট্রাফিক ধরলে চেঁচামেচি করে, এই যে পুলিশরা ঘুষ খাচ্ছে ইত্যাদি বলে, এগুলো আমি মানি না। কেন? যিনি এটা করছেন বা দিচ্ছেন তিনি হয়তো তার থেকে অনেক বেশি বেনিফিটেড হচ্ছেন। না দিলে হ্যারাসমেন্ট?
হ্যারাসমেন্ট, পুলিশের ওয়ার্ক করলে যদি কেউ তোমার অসুবিধে হয় তাহলে তোমাকে তো ফেস করতে হবে, তাহলে তো ডাক্তার দেখিও না, বলে তো এটাও তো হ্যারাসমেন্ট, গেলেই তো বলবে 10টা টেস্ট করে আসতে। এমন কোনো ঘটনা আছে জীবনের যে ঘটনায় মনে হচ্ছে এই প্রফেশনে এসে লস করেছেন? অনেকখানা সময় পরিবারকে দিতে পারিনি। বিনিময়ে কি পেয়েছেন? বিনিময়ে তো গভর্নমেন্ট বা সরকার যথেষ্ট মানে সাপোর্টিং এবং হেল্পফুল, উদার, সমস্ত রকম অ্যাওয়ার্ড রিওয়ার্ডই পেয়েছি। রাইট ফ্রম দি নাইটস ইন খাকি টাইটেল, তারপরে ধরো প্রশংসা পদক, তারপরে বলো নিষ্ঠা পদক, তারপরে বলো ইন্ডিয়ান পুলিশ মেডেল, তারপরে বলো প্রেসিডেন্ট পুলিশ মেডেল, সবই তো পেয়েছি। অফিসিয়াল ডেলি ওয়ার্কের বা ডেলি ইনভেস্টিগেশন ডিটেকশনে যে রিওয়ার্ড অ্যাওয়ার্ড হয় তাও তো আমার 200-250-এর উপরে হয়ে আছে। কেস ডায়েরি আজ এ পর্যন্তই।